আজকে আমরা যে সুসংবাদটা দিতে যাচ্ছি আসিফ নজরুল স্যারের গতকালকে তিনি যে সুসংবাদটা দিয়েছেন, এতে পুরো বাংলাদেশের পোলাপাইন, বিশেষ করে পোলাপাইন প্রত্যেকেই খুশি উচ্ছ্বসিত হয়েছেন। আরেকটা সুসংবাদও আছে, সেটা আমি ভিডিও শেষ প্রান্তে দিচ্ছি। ডক্টর মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে বলায় বিএনপি নেতা শামসুজ্জামান দুদুর অবস্থা খারাপ। শামসুজ্জামান দুদু গণধোলাই গেছে। আমি একটা প্রমাণ আপনাদেরকে দেখাতে চাই এবং জনগণকে ধন্যবাদ দিতে চাই যে জনগণ ইলন মাস্ক কেন ক্যাপ্টেন ভারতীয়দের উপরে বা ভারতের উপরে? ভারতের পৃথিবীতে কোনো দেশে ইনফ্লুয়েন্স করার সুযোগ ভারতের নাই। এবং আপনি আমাকে বলেন নট আ সিঙ্গেল কান্ট্রি, নট ইভেন ভুটান, ভুটানের মতো দেশেও ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স এখন আর চলে না। 53 বছর পর বাংলাদেশ নিয়ে কল্পনাতীত যা ঘটল চীনে একটা চূড়ান্ত সমাধান হবে বলে প্রত্যাশা করছেন। 53 বছর পর আরেকটি অভাবনীয় নতুন দিগন্ত খুলতে যাচ্ছে বাংলাদেশের চীনের সঙ্গে। সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইউনূসের নেতৃত্বে এই সরকারের আরেকটি ঐতিহাসিক কূটনৈতিক সফলতা। দর্শক, এই সফলতার নেপথ্যে মূল অবদান বা গুরুত্বপূর্ণ অবদান, মূল বলবো না, অতি গুরুত্বপূর্ণ অবদান বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে চীন বাংলাদেশকে অনেক সুযোগ দিচ্ছে। এই সুযোগ দেওয়ার অর্থ হচ্ছেই যে সরকারের সাথে তারা অনেক বেশি ঘনিষ্ঠ হচ্ছে, ভারতকে দূরে ঠেলে দিচ্ছে। এবং চীনের হাতে তো অফুরন্ত ক্ষমতা, তার অর্থ আছে, তার শক্তি আছে। অর্থ এবং শক্তি, দুই শক্তিটাই এখন বর্তমান সরকারের জন্য বা বর্তমান বাংলাদেশের জন্য খুব জরুরি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যা ক্ষতি হওয়ার সব হয়ে গিয়েছে। ইতিমধ্যেই লন্ডন থেকে জানা গিয়েছে তার লিভার যে প্রতিস্থাপন করা হবে সেটা আর সম্ভব হচ্ছে না, কারণ ফ্যাসিবাদী শেখ হাসিনা তাকে যথাসময়ে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেয়নি। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই, সার্জিস আলম। হঠাৎ করে কেন এই খবর? সবাই তো জানতো যে সার্জিস আলম এই দায়িত্বে আছেন, সেই দায়িত্ব থেকে কেন সরে গেলেন? বাংলাদেশে আপনি সিঙ্গেল রেকর্ড স্বাধীনতার 54 বছরে পাবেন না যে কোনো ব্যক্তি সমালোচনার মুখে, সামান্য সমালোচনার মুখে, ফেসবুকে দুই একটা কথার মুখে দায়িত্ব ছেড়ে দেয়। সার্জিস আলমের সেই বুকের পাটা সার্জিসের আছে এবং সার্জিস দেখিয়েছে যে না, আমি ছেড়ে দিলাম, আমি আজকে থেকে দায়িত্বে নাই, আমার চেয়ে বেটার যদি কেউ থাকে যে এটাকে বেটার চালাইতে পারে তারা চালাবে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট চলছে তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছুর অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন। প্রিয় দর্শক, ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটাটি কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন একটুও না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না, চলে যাব কাঙ্ক্ষিত ভিডিওতে। তার আগে বলবো যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন প্রত্যেক মুহূর্তের আপডেট পাওয়ার জন্য। প্রিয় দর্শক, চলুন তাহলে আমরা ভিডিওটিতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। বাংলাদেশে আপনি সিঙ্গেল রেকর্ড স্বাধীনতার 54 বছরে পাবেন না যে কোনো ব্যক্তি সমালোচনার মুখে, সামান্য সমালোচনার মুখে, ফেসবুকে দুই একটা কথার মুখে দায়িত্ব ছেড়ে দেয়। সার্জিস আলমের সেই বুকের পাটা সার্জিসের আছে এবং সার্জিস দেখিয়েছে যে না, আমি ছেড়ে দিলাম, আমি আজকে থেকে দায়িত্বে নাই, আমার চেয়ে বেটার যদি কেউ থাকে যে এটাকে বেটার চালাইতে পারে তারা চালাক। তো এই জন্য সার্জিসকে ধন্যবাদ জানানো উচিত। এবং সার্জিস হচ্ছে মানে একটা এক্সাম্পল, একটা উদাহরণ হয়ে থাকলো যে বাংলাদেশেও যদি কেউ তার দায়িত্বে অবহেলা করে, যদি কেউ তার দায়িত্বে যথাযোগ্যভাবে পালন করতে না পারে, তাহলে তাকে পদত্যাগ করতে হবে। দিস ইজ কল্ড রেসপন্সিবিলিটি, দিস ইজ কল্ড রুল অফ ল, দিস ইজ কল্ড ডেমোক্রেসি, যেটা উই ওয়ানা ফলো সাচ কাইন্ড অফ ডেমোক্রেসি। এবং আমরা যেই ধরনের ডেমোক্রেসিতে আমরা পৌঁছাইতে চাই, যেটা আমাদের আশা আকাঙ্ক্ষা, যে আমরা ওই ধরনের ডেমোক্রেসি আমাদের দেশে আমরা বাস্তবায়ন করতে চাই। এই জন্য আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ করবো, সার্জিস আলম আজকে যেই দৃষ্টান্ত বাংলাদেশে স্থাপন করলেন, এই দৃষ্টান্ত অদূর ভবিষ্যতে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে যখন জনগণ বলবে তাকে আর দরকার নাই, সে তার ক্ষমতা ছেড়ে দিবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অনেকেই আছে যখন খুশি তারা ক্ষমতা ছেড়ে দিবে, কারণ এরা এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেক ব্যর্থতা আছে। ধরেন যে এরা অনেক কাজ বুঝে না, যে আপনারা এর আগে কেউ সরকার চালায়, কেউ এনজিও চালাইছে, কেউ ইউনিভার্সিটির প্রফেসর, কেউ হচ্ছে ইঞ্জিনিয়ার, কেউ হচ্ছে আপনার অন্য বাহিনীতে, বাট দে আর নট পলিটিক্যাল পারসন। হ্যাঁ, এবং তাদের দে হ্যাভেন্ট এনি এক্সপেরিয়েন্স টু রান সাচ কাইন্ড অফ গভর্নমেন্ট। এই কারণে তাদের অনেক ভুল থাকতে পারে, বাট তাদের ইন্টেনশন, তাদের ইচ্ছা, তাদের ভালো কাজ করার মানসিকতা, এটা কিন্তু আপনি কোনোভাবেই অস্বীকার করতে পারবেন না। তাদের সমালোচনা করেন এবং তারা সমালোচনাকে সাদরে গ্রহণ করে। এবং আপনি দেখবেন এই সরকারের উপদেষ্টাদের মধ্যে অনেকেই আছে, অধিকাংশ উপদেষ্টাই যারা কিনা এই সরকারের যে এখন যে মন্ত্রীপাড়ায় যে বাড়িগুলো আছে, এই মন্ত্রীপাড়ায় তারা থাকে না, তারা আগের বাড়িতে থাকে। এবং তাদের আপনি দেখছেন যে মাননীয় প্রধান উপদেষ্টা যিনি হচ্ছেন প্রেস সেক্রেটারি, ইতিমধ্যে তার সম্পদের হিসাব পর্যন্ত দিয়ে দিছে। এটাই হচ্ছে রুল অফ ল। এবং আমরা দেখছি যে দুদকের যে পরিচালক হয়েছে, তিনিও তার সম্পদের হিসাব দিছে। তো এইভাবেই চলতে থাকুক, এভাবে জবাব দিতে আসুক। আগামী সুন্দর বাংলাদেশ আমরা সবাই মিলে মিশে একসাথে ঐক্যবদ্ধ হয়ে আগামী বাংলাদেশ সবাই গড়ে তুলবো। সার্জিস আলম যেমন আপনার আজকে একটা উদাহরণ সৃষ্টি করলো, ঠিক তেমনি ভাবে আমরা
যেই কিনা আমাদের নিজ দায়িত্বে পালনে ব্যর্থ হব, সে সরকারে হোক, সে বিরোধী দলে হোক, সে রাজনৈতিক দলের মধ্যে হোক, সে যেখানেই হোক, যে দায়িত্বেই থাকুক না কেন। ডক্টর মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে বলায় বিএনপি নেতা শামসুজ্জামান দুদুর অবস্থা খারাপ। দলের মধ্যেও দলের নেতাকর্মীরাও তাকে অনেকটা ঘৃণার চোখে দেখে, জনগণ তো একেবারেই ঘৃণার চোখে দেখে। ভালো কথা বললেও জনগণ গ্রহণ করে না। এই দুদু সাহেব এক প্রকার জনরোষে পড়েছেন। আজহারীর যে তুমুল জনপ্রিয়তা বিএনপি জামাত নির্বিশেষে, তাতে একটা ভুয়া খবর ছড়িয়ে পড়েছিল যে শামসুজ্জামান দুদু গণধোলাই খেয়েছেন। গণধোলাই না খেলেও জনরোষে পড়েছেন, এটা নিশ্চিত। আমি একটা প্রমাণ আপনাদেরকে দেখাতে চাই এবং জনগণকে ধন্যবাদ দিতে চাই যে জনগণ লুৎফুজ্জামান বাবরকে তার উপযুক্ত প্রতিদান দিচ্ছে। আমি যেটা দেখাচ্ছি আপনাদেরকে এখন, শামসুজ্জামান দুদুর কথা বলছি। গণতন্ত্র উত্তরণের প্রধান সিঁড়ি নির্বাচন, শামসুজ্জামান দুদু। কথা কিন্তু খারাপ না, একটা সিম্পল কথা বা ভালো একটা কথা। গণতন্ত্র উত্তরণের প্রধান সিঁড়ি নির্বাচন, এই মুহূর্তে নির্বাচন চাওয়া না চাওয়া এগুলো নিয়ে আমাদের আপত্তি রয়েছে, কিন্তু তারপরও গণতন্ত্র উত্তরণের জন্য প্রধান সিঁড়ি নির্বাচন, এটা তো ঠিক। দুদু এই কথা বলেছেন। এই কথার মধ্যে আজহারী বা অন্য কারো সমালোচনা ছিল না, কিন্তু আমি দেখেছি দুদু সাহেব এর আগে যত ভালো কথা বলতেন সেটা অ্যাপ্রিসিয়েট করার মতো অনেক লোক ছিল। দুদুর বক্তব্য গণমাধ্যমে আসতো এবং সেখানে মন্তব্যে দুদুর পক্ষে দুদুর শুভাকাঙ্ক্ষী বিএনপির লোকজন মন্তব্য করতো। কিন্তু আজহারের বিরুদ্ধে বলার পর দুদু ভালো কথা বললেও তাকে জনগণ গালাগালি করে, তার পক্ষে একজন লোক থাকে না। আর খারাপ কথা বললে তো গণধোলাই খাওয়ার সম্ভাবনা থাকে। দর্শক, এই যে ভালো কথাটা বলেছেন, কিন্তু জনগণ তাকে কি প্রতিদান দিয়েছে? বিভিন্ন গণমাধ্যমে দুদুর এই বক্তব্য এসেছে, সেখানে মন্তব্যের ঘরে আমি যেটা দেখলাম, এদেশ তো শুধু জামাতের না, এদেশে তো বিএনপি বেশি এখন, কিন্তু মন্তব্যগুলো দেখেন জনগণ, একটা মন্তব্য দুদুর পক্ষে নেই, একটা মন্তব্য নেই। 100% মন্তব্য দুদুকে ট্রল করছে, কটাক্ষ করছে। মানে আজহারের বিরুদ্ধে বলায় তারই পরিণতি হয়েছে, এটা আমার টেক। জনগণের মন্তব্য দেখেন দুদুর উদ্দেশ্যে। নিশ্চয়ই সে একজন বিএনপির লোক, ধারণা আমি তাকে মূলত চিনি না, মানে ট্রল করেছেন। একজন লিখেছেন নির্বাচনে নো নিড গণতন্ত্র, উই নিড ইসলাম। এটা আহলে হাদিস টাইপের কেউ লিখতে পারে, মানে দুদুর কথার মূল্য কারো কাছে নেই। নির্বাচন সাধারণ মানুষের জন্য একটা ফাঁদ, অথচ নির্বাচন একটা ভালো মানুষ, কিন্তু দুদু নির্বাচনের কথা বলে ওটাকে ফাঁদ মনে করে জনগণ। একজন লিখছেন ইউনূস সাহেবের পেছনে লাগবেন না, অপেক্ষা করুন, ইউনূস সাহেবকে সহযোগিতা করুন, যদি দেশকে ভালোবাসেন। আপনারা অনেক খেলছেন জনগণ নিয়ে, এত উৎসাহী হবেন না, মানে দুদুকে হুঁশিয়ারি দিচ্ছেন। আরেকজন লিখেছেন হাসিনার আমলে এই সিঁড়ি কোথায় ছিল, মানে এখন গণতন্ত্র উত্তরণের সিঁড়ি নির্বাচন, হাসিনার আমলে এই সিঁড়ি কোথায় ছিল? তখন তো আপনার এই সিঁড়ি নিয়ে তেমন কিছুই করতে পারেনি। ঈদের পর আন্দোলনের কথা বলেছিলেন শুধু। গত 15 বছরে 3 বার নির্বাচন হয়েছিল, লোম কার ছিঁড়ছিলেন? জনগণ দুদুকে জবাব দিচ্ছে। দুদু ভাই, ঈদের পর নির্বাচন হবে তো? দুদুকে ট্রল করছে। নিউজে দেখলাম আপনার লোকেরা চর দখল করছে, নির্বাচন হয়ে কি আর করবেন? দখল তো হয়ে গেছে, আপনাদের লক্ষ্য উদ্দেশ্য তো হাসিল হয়েছে, দখল তো করেছেন সব, এটা বৈধতা দিতে চান, এই তো। এখন মাঝে মাঝে জনগণ ধরে আপনাদেরকে চর্থা করতে, এটা থেকে বাঁচতে চান, এই জন্য নির্বাচন দরকার। নির্বাচনের পরে শুধু খাওয়া, তখন দেশ ও জনগণের কথা মনে থাকবে না কারোই। দেখছেন এই নির্বাচন, দুদু এদেরকে জনগণ কতটা নেগেটিভলি দেখে, এবং এরা কারা? এই মন্তব্যগুলো করছে আপামর জনসাধারণ। বিএনপির লোকজনকে নেই দুদুর পক্ষে লেখার, কেউ লিখছে না। বিএনপির লোকজন তার পক্ষে কলম ধরতে সাহস পাচ্ছে না। আজহারের বিরুদ্ধে বলার মজা। সংস্কার আগে কোন নির্বাচন নয়, ঈদের পরে নির্বাচন। এই দুদুরাই হচ্ছে দুদু টুকু, নামটাও মজার, দুদু টুকু। এরা হচ্ছে বিএনপিকে এই খাম্বা তারেক, ঈদের পর, এগুলোর জনক, এদের কারণে বলে এগুলো। ওরে দেখলেই রাগ ওঠে একজনের মন্তব্য, এতদিন তাদের হাসিনা আম্মার কাছে নির্বাচন চাস নাই কেন? তোদের হাসিনা আম্মার কাছে। এবং দুদুদের আম্মা হচ্ছে হাসিনা, এটা জনগণ মনে করে এখন। গণতন্ত্র এ বাদ দেন, জাতীয় সরকার বানান, দোয়া ইউনূস করেন, চাঁদাবাজি দখলবাজি হাতকে আরো বড় করার প্রধান সিঁড়ি নির্বাচন, রাইট? এই নির্বাচনের মধ্য দিয়ে এটাকে এস্টাবলিশ করতে চায়। নির্বাচন করে মুখে ফেনা তুলবেন না। আমি যত কমেন্ট দেখলাম সব, এবং অনেকে বিএনপির চাঁদাবাজির প্রমাণ স্ক্রিনশট দিয়েছেন। ময়মনসিংহে বিদেশি বিস্তৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার, এবং গ্রেপ্তার করতে গিয়ে পুলিশ আহত হয়েছে। এই হচ্ছে অবস্থা দর্শক। দুদু ভালো কথা বললেও জনগণ এভাবে প্রতিদান দিচ্ছে। অধ্যাপক আসিফ নজরুল স্যার 5ই আগস্টের আগ পর্যন্ত ডক্টর আসিফ নজরুল ইসলাম আওয়ামী লীগের কাছে এক ধরনের শত্রু হিসাবে চিহ্নিত ছিলেন। বিভিন্ন সময়ে তার যে অফিস কার্যালয় আছে সেখানে ছাত্রলীগ এবং যুবলীগের নানান ধরনের হয়রানিরও তিনি শিকার হয়েছেন, বা আমলা মন্ত্রী পর্যায়ে তিনি টার্গেটেড একজন ব্যক্তি ছিলেন। এরপর সরকার পতন হলো। অন্তর্বর্তী সরকারের খুবই প্রভাবশালী একজন উপদেষ্টা তিনি। কেউ কেউ বলে থাকেন যে ডক্টর ইউনূসের সরকারটাকে পেছন থেকে যারা চালাচ্ছেন তাদের মধ্যে ডক্টর আসিফ নজরুল ইসলাম একজন, আর খুবই গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি এই মুহূর্তে আছেন। তো ক্ষমতায় বসার পর
তাকে নিয়ে আলোচনা সমালোচনা নানান ধরনের অনলাইনে সাংবাদিক ইলিয়াস থেকে পিনাকি থেকে শুরু করে অনেকেই নানান হুমকি ধামকিও তাকে বিভিন্ন সময় দিচ্ছেন। এই সকল প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে আসিফ নজরুল ইসলাম তার কাজের সফলতা আসলে কতটুকু আনতে পারছেন। আজকে আমরা যেই সুসংবাদটা দিতে যাচ্ছি, আসিফ নজরুল স্যারের গতকালকে তিনি যে সুসংবাদটা দিয়েছেন, এতে পুরো বাংলাদেশের পোলাপাইন, বিশেষ করে পোলাপাইন মেয়েরা সবাই, আমার কাছে মনে হয় যে আমজনতা যারা অ্যাডাল্ট আছেন, ম্যাচিউর আছেন, প্রত্যেকেই খুশি উচ্ছ্বসিত হয়েছেন। আর বিশেষ করে আরেকটা সুসংবাদও আছে, সেটা আমি ভিডিও শেষ প্রান্তে দিচ্ছি। তো আচ্ছা, আইন বিচার এবং সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলছেন, এখন থেকে যুবতীরা বিয়ের ক্ষেত্রে সরকারি কোনো ট্যাক্স দিতে হবে না। এতদিন যাবৎ বিয়ের ক্ষেত্রে সরকারি যে ট্যাক্স নির্ধারিত ছিল সেটাকে প্রত্যাহার করা হয়েছে। আর এছাড়া কাবিননামায় কুমারী শব্দটা প্রত্যাহার করা হয়েছে। কুমারী প্রত্যাহার করে আপনার গতকালকে তিনি বলছেন যে দীর্ঘদিন ধরে আমরা কিছু শব্দ নিয়ে অনেক আপত্তি শুনেছি, বিয়ের কাবিননামায় এখন থেকে শুধুমাত্র অবিবাহিত এই শব্দটা থাকবে। এছাড়া বিয়ের ক্ষেত্রে যেই ট্যাক্স আপনার নির্ধারিত ছিল সেটাকেও সরকার আপনার সরিয়ে নিয়েছে। তো এর পাশাপাশি আমরা যদি দেখি আরেকটা বিষয় হচ্ছে, আলেমদের দাবির মুখেও আরেকটা সিদ্ধান্ত এখানে আসছে, একাধিক বিয়ে যারা করতে চান তাদের জন্য সুসংবাদ, সেখানেও কর বাতিল করা হয়েছে। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে অথবা প্রথম স্ত্রী থাকা অবস্থায় আরও একাধিক বিয়ে করলে বাংলাদেশের কিছু কিছু জায়গায়, আমরা বিশেষ করে ঢাকা এবং চট্টগ্রামে আপনার কর আরোপ করা হয়েছিল, সেইটাও বাতিল করে দিয়েছে সরকার। আসিফ নজরুল বলছেন যে বিবাহ সম্পাদনে আরোপিত যে করগুলো ছিল, মন্ত্রণালয় এই অযৌক্তিক করগুলোকে বাতিল করেছে। তো আপনার আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন যে ঢাকার 2 সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় মানুষের জন্য 2016 সালে একটা বিশেষ কর আরোপ করা হয়েছিল। ওই কর অনুযায়ী প্রথম বিয়ে বা প্রথম স্ত্রীর মৃত্যুর পর আবারও বিয়ে করার জন্য এখানে কিছু জায়গায় কর দিতে হতো। প্রথম স্ত্রীর জীবদ্দশায় দ্বিতীয় বিয়ের জন্য বরকে 5,000 টাকা, দ্বিতীয় স্ত্রীর জীবদ্দশায় তৃতীয় বিয়ের জন্য বরকে 20,000 টাকা কর দিতে হবে, আর চতুর্থ বিয়ের জন্য বরকে কর দিতে হবে 50,000 টাকা। আর স্ত্রী মানসিক ভারসাম্যহীন বা সন্তানহীন হলে এই নিয়ম প্রযোজ্য হবে না। এরপরে 200 থেকে 500 টাকা ছিল। আর বিয়ের ট্যাক্সে অলরেডি এখানে সাইন করে দেওয়া হয়েছে। আর আজকের থেকে আপনারা চাইলে, আমরা যদি দেখি, ট্যাক্স ছাড়া আপনি বিয়ে করতে পারবেন। তো আমি মনে করি এটা খুবই সুন্দর একটা জিনিস দিয়েছে, যাদের একাধিক বিয়ে করার সুযোগ আছে বিয়ে করেন, কোনো সমস্যা নাই, সরকার বিয়ের ট্যাক্স ফ্রি করে দিয়েছে। আর এতে আমি দেখছি যে সবাই বিষয়টাকে পজিটিভ নিয়েছে। অনেক আলেমদের দাবি ছিল যে বাংলাদেশে বিয়ের এই করটাকে প্রত্যাহার করে নেওয়া। তো আরেকটা সুসংবাদ যেটা বলছিলাম, ডিজিটাল নিরাপত্তা আইন, যে আইনে আমার মতন অনেক মানুষ সারা বাংলাদেশে একসময় বিপদে পড়ছিল। আমরা যখন আওয়ামী লীগ সরকারের সময় কথা বলতাম, তখন আপনার হয়তো কি যে ডিবি, এসবি, মন্ত্রিপরিষদ থেকে বিভিন্ন চিঠি যেত লোকাল থানাগুলোতে, সেখানে নানান ধরনের হয়রানিমূলক কর্মকাণ্ড চলতো। কেন অনলাইনে কেন আমরা কথা বলি? আর বাংলাদেশে থেকে যারা কথা বলতেন খুব সহজে বলতেন না, বললে কিন্তু মামলা খাইতেন ডিজিটাল নিরাপত্তা আইনে। তো যারা মামলা খাইছেন এবং কি যারা অনলাইনে অফলাইনে যেখানে যে মামলা খাইছেন তাদের জন্য খুশি সংবাদ হচ্ছে, ডক্টর আসিফ নজরুল বলছেন যে এটার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে সারা বাংলাদেশে এই যে রাজনৈতিক যে মামলাগুলো, ফ্রিডম অফ স্পিচ বা আমরা বিভিন্ন বক্তব্যের জন্য যারা যেখানে ঝামেলা ছিল, আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে সকল মামলা প্রত্যাহার করে নেওয়া হবে। আমি মনে করি এটা খুবই সুন্দর একটা সিদ্ধান্ত হয়েছে। ইভেন ডিজিটাল নিরাপত্তা আইনে বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। আমরা চাই এই সরকার অন্তত বাক স্বাধীনতার জায়গাটাকে মেক শিওর করুক। তবে বাক স্বাধীনতার নামে কাউকে গালাগালি করা, কারো গোষ্ঠী উদ্ধার করা, কারো চরিত্র হনন করা, এটারও আবার আসলে সুযোগ নেই, কারণ আমরা সুযোগ পাইলে এটার অপব্যবহারই করি। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে চীন বাংলাদেশকে অনেক সুযোগ দিচ্ছে। এই সুযোগ দেওয়ার অর্থ হচ্ছেই যে সরকারের সাথে তারা অনেক বেশি ঘনিষ্ঠ হচ্ছে, ভারতকে দূরে ঠেলে দিচ্ছে। এসব পরিস্থিতি এটা পরিষ্কার। চীনা ঋণ পরিশোধে আরো বেশি সময় পাচ্ছে বাংলাদেশ। এই সময়টা দরকার। বর্তমানে যেই অর্থনৈতিক সংকট চলছে, সেখান থেকে একটু দম ফেলার জন্য একটু ফুরসত দরকার। সেই ফুরসতটা করে দিচ্ছে চীন সময়সীমাটা বাড়িয়ে দিচ্ছে। দর্শক, এটা শুধু অর্থনৈতিক কৌশল না, এটা একটা রাজনৈতিক কৌশল। 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারত যতটা পিছিয়ে গেছে, চীন এবং পাকিস্তান কিন্তু ততটা এগিয়ে এসছে। এবং চীনের হাতে তো অফুরন্ত ক্ষমতা, তার অর্থ আছে, তার শক্তি আছে। অর্থ এবং শক্তি, দুই শক্তিটাই এখন বর্তমান সরকারের জন্য বা বর্তমান বাংলাদেশের জন্য খুব জরুরি। চীন অব্যাহতভাবে যে চাপের মুখে রেখেছে বাংলাদেশকে, তার থেকে বাঁচতে, অর্থনৈতিক সংকটটা এগিয়ে নিতে, এবং বাংলাদেশের পাশে চীন আছে, এটাও একটা বড় ধরনের শক্তি, অন্তত ভারতকে দেখানোর জন্য, যাতে ভারত নিবৃত্ত হয়। নতুবা ভারত যেভাবে অ্যাগ্রেসিভলি সীমান্ত অঞ্চল থেকে শুরু করে তাদের গণমাধ্যম এবং আন্তর্জাতিক কূটনীতিতে যেভাবে বাংলাদেশ বিরোধী তাদের অবস্থান, সেই অবস্থানটাকে নিউট্রাল করার জন্য চীনকে জরুরি। চীন সেই সুযোগটাও নিচ্ছে। চীন বাংলাদেশকে দেওয়া ঋণ পরিশোধের সময়সীমা বাড়াবে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আজ মঙ্গলবার বেইজিং এ পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে এই কথা জানান। বেইজিং থেকে ঢাকায় পাঠানো পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গত 8ই আগস্ট পররাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর এটি তৌহিদ হোসেনের প্রথম দ্বিপক্ষীয় সফর। দেখেন, এটা খুব গুরুত্বপূর্ণ। প্রথম দ্বিপক্ষীয় সফরে পররাষ্ট্র উপদেষ্টা কোথায় যাচ্ছেন এবং গেলেন চীনে। এটাও কিন্তু সিগনিফিকেন্ট। অর্থাৎ কে আমার বন্ধু, সেই বন্ধুর ওখানে আমি যাব। যেমন
24-এ যেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকারের প্রথম সফর কোথায় ছিল? প্রথম সফর ছিল ভারত, তারপরে কোথায়? চীন। তার মানে ভারত 1 নম্বর, চীন 2 নম্বর। বর্তমানে বাংলাদেশের কাছে চীন 1 নম্বর, ভারত 2 নম্বরে নেই। ভারত এখন বহুদূর অনেক পিছনে চলে গেছে। গত 8ই আগস্ট পররাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর এটি পরিদর্শনের প্রথম দ্বিপক্ষীয় সফর। উপদেষ্টা বাংলাদেশকে দেওয়া চীনের সব ধরনের ঋণের সুদ 2-3% থেকে 1% কমানো, 2-3% থেকে 1% কমানো, ঋণের অঙ্গীকার ফি পুরোপুরি বাদ দেওয়া এবং ঋণ পরিশোধের সময়সীমা 20 বছর থেকে বাড়িয়ে 30 বছর করার অনুরোধ জানান। ওয়াং ই বাংলাদেশের ঋণ পরিশোধের ধারাবাহিকতার প্রশংসা করেন। তিনি ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোর বিষয়ে চীনের নীতিগত সিদ্ধান্তের কথা উপদেষ্টাকে জানান। সুদ কমানোর বিষয়টিও বিবেচনা করা হবে এমন আশ্বাসও দেন ওয়াং ই। এর আগে গত বছর সেপ্টেম্বরে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ইআরডি গণমাধ্যমকে জানায় চলমান চীনা ঋণের সুদের হার 1% নামিয়ে আনতে এবং ঋণ পরিশোধের সময়সীমা বাড়িয়ে 30 বছর করতে চীনকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার। বেজিংকে এই সংক্রান্ত একটি চিঠিও দেওয়া হয়েছে। বর্তমানে চীনা ঋণের সুদের হার 2 থেকে 3% এবং পরিশোধের সময়সীমা 20 বছর। স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণ ঘটার পর আরো 3 বছর চীনে বাংলাদেশি পণ্যের শুল্ক এবং কোটামুক্ত প্রবেশের সুযোগ থাকবে এমন নিশ্চয়তা দেন দেশটির মন্ত্রী। বাংলাদেশের রোগীদের চিকিৎসার জন্য চীনের কুনমিংয়ে 3 থেকে 4টি সরকারি হাসপাতাল নির্দিষ্ট করে দেওয়ার বিষয়টি দেশটির সরকারের সিদ্ধান্তের কথা উপদেষ্টাকে জানানো ওয়াং ই। অর্থাৎ ভারতের যে চিকিৎসা ক্রাইসিস এটা কিন্তু আস্তে আস্তে থাইল্যান্ড নিয়ে নিচ্ছে, চীন নিয়ে নিচ্ছে। চীন যদি উদ্যোগ গ্রহণ করে তাহলে মাশাআল্লাহ সব চীনের দিকে দৌড়ানো শুরু করবে। ওয়াং ই বলেন চীন বাংলাদেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল। এখানকার স্থিতিশীলতা, সংস্কার, গণতন্ত্রের উত্তরণ এবং উন্নয়ন উদ্যোগকে তার দেশ সমর্থন করে। এটাও কিন্তু অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল। তার মানে এটাও এক ধরনের বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা থাকুক এবং কোন রকম হুমকির মধ্যে না পড়ুক, চীন পাশে থাকার অঙ্গীকার দিচ্ছে। এটাও একটা বড় ধরনের একটা ভারতের আগ্রাসী অবস্থানের বিপরীতে একটা বড় ধরনের একটা দেয়াল তারা টেনে নির্মাণ করে দিচ্ছে। চীনের তিব্বত অঞ্চলের নদী ইয়াংলুং সাংপো, যেটি ভারত ব্রহ্মপুত্র ও বাংলাদেশ যমুনা নামে প্রবাহিত হচ্ছে, তার জল প্রবাহের তথ্যপত্র বিনিময়ে আগে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছিল। এই স্মারকটি বাস্তবায়নের একটি পরিকল্পনা আজ বৈঠকে উভয় পক্ষ সই করে। যাই হোক, এটা উপদেষ্টা চীন সফর আগামী 24শে জানুয়ারি শেষ হবে। তার আগে প্রথম দিনই কিন্তু অনেক বড় ধরনের একটা স্বস্তি যে ঋণ পরিশোধের সময়সীমা বেড়ে গেল। এটা একটা বড় ধরনের প্রাপ্তি এই মুহূর্তে। দর্শক, সুপ্রিয় দর্শক, আমি আশা করছি আজকের নিউজটা আপনারা সকলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেছেন। তো আজকের নিউজটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।